অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে বই প্রকাশ। ১৩০ আইন, ৬০০-র অধিক সিদ্ধান্ত, অর্থনীতি বিচার খাতে অগ্রগতি। আমরা হুঙ্কারের রাজনীতি করি না, মন্তব্য অ্যানির। জনগণের পাশে থেকে গঠনমূলক রাজনীতি করার আশ্বাস। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অপারেশন স্থবির। জাপানে ভোট গ্রহণ শুরু। প্রধানমন্ত্রী তাকাইচি জোট বড় জয় পাওয়ার সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। এবং নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। লাহোরে গেলেন বুলবুল। আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কার উদ্যোগগুলো তুলে ধরে একটি বই প্রকাশিত হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। বইতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গত ১৮ মাসে প্রায় ১৩০টি আইন প্রণয়ন ও ৬০০টির বেশি নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে, যার ৮৪% ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্র সংস্কার, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, অর্থনীতি ও বৈদেশিক সম্পর্কের অগ্রগতি প্রকাশ করা হয়েছে। জাপানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হার হ্রাস এবং চীন সহ কৌশলগত সহযোগিতা জোরদার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শত শত মামলা ও সম্পদ জব্দ, ব্যাংকিং খাতে সংস্কার, সরকারি ক্রয় স্বচ্ছতা এবং পরিসংখ্যান ব্যুরোর স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। গণমাধ্যমের উপর রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং বন্ধ থাকা মাধ্যম পুনরায় চালু হয়েছে। 7 মাসব্যাপী জাতীয় সংলাপের মাধ্যমে প্রণীত জুলাই সনদ এখন গণভোটের অপেক্ষায়। বইটিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসন থেকে সরে এসে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে দৃঢ় অগ্রসর হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা রাজনৈতিক জীবনে করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছে। আমরা কখনো হুঙ্কার দিয়ে রাজনীতি করি না। শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশখালী ইউনিয়ন বিএনপির ব্যানারে এই জনসভার আয়োজন করা হয়। 5 তারিখের পর থেকে আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা এলাকায় দায়িত্ব নিয়ে আমরা রাজনীতি করেছি, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি এবং আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা আমরা রাজনৈতিক জীবনে করি নাই। 5 তারিখের পর আরো বেশি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। এখন পর্যন্ত এই রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় রাজনীতি করতে গিয়ে যতবার নির্বাচিত হয়েছি ততবার আপনাদের সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতা শুধু আমাদের বিএনপি নেতা কর্মীদের মধ্যেই নয়, দল মত নির্বিশেষে আমাদের এই এলাকার সাধারণ মানুষ আমাকে সেই সমর্থন দেওয়ার কারণে আমার রাজনৈতিক জীবনে দায়িত্বশীলতার পরিচয় দিতে আমার পক্ষে আরো কেন্দ্রীয়ভাবে সহজ হয়েছিল। বিদায় আজকে বিএনপির মতো একটা জাতীয়তাবাদী দল, বিএনপির মতো একটা দায়িত্বশীল পদে আমি নিজের অবস্থানকে সুদৃঢ় করে আপনাদের পাশে থেকে এই 10 জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হয়েছি। আমরা কখনো হুঙ্কার দিয়ে রাজনীতি করি না, আমরা কখনো আস্ফলন লম্পজম্প দেখি না। বিদেশি কোম্পানির কাছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। রোববার সকাল 8টা থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেন। বন্দরের 4 নম্বর গেট এলাকায় কথা হয় বেশ কয়েকজন ব্যর্থ অপারেটর শ্রমিকের সঙ্গে। তারা বলেন, আমরা কাজ করতে চাই, কিন্তু বাধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না। যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি। এদিকে সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের রায়ট কার রাখা হয়েছে। কাজ করার জন্য তো যাইতেছি, বন্ধ করছে এগুলো ওই অন্যরা, আমরা তো কাজ বন্ধ করিনি। আমাদের তো কোনো কাজ বন্ধ নেই, আমাদের বন্ধ হচ্ছে না, আমরা কাজ করতে পারতেছি না। এই তো যতদিন বন্ধ, আমরা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা ছিল। হ্যাঁ, বুধবারে বৃহস্পতিবার থেকে শনিবার থেকে শনিবার পর্যন্ত চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছে রবিবারে আবার বন্ধ। আমরা কাজে যাচ্ছি, আমরা তো কাজ করি, বাদ খেয়ে দিচ্ছি। Treat chocolate. Treat moment. Sweet moment. টাঙ্গাইলের কালীহাতীতে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10:30টার দিকে কালীহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় 5 নেতা কর্মী আহত হন। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক, শান্তিপ্রিয়ভাবে নির্বাচনটা হোক। এখন যদি এই ধরনের জটিলতা হয় তাহলে তো নির্বাচনটা কোনো অবস্থাতেই আর উত্তেজনা বেড়ে যাবে। এটা আমরা প্রশাসনকে অবহিত করলাম, প্রশাসনকে আমরা বললাম যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা নির্বাচনটাকে শান্তিপ্রিয় হোক এটাই চাই। বিএনপির কিছু অনুসারী ব্যক্তিদের উপর আমরা জানতে পেরেছি যে লতিফ সিদ্দিকের কিছু অনুসারী মানে হঠাৎ করে আক্রমণ করে 4 থেকে 5 জনকে আহত করেছে, এবং এই বিষয়ে আসলে বিএনপি মতিন সাহেবের অনুসারী ওনারা থানায় এসেছেন, আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সানায় তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট 465 আসনের মধ্যে 300টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে তারা 233 আসন ধরে রেখেছে। নির্বাচনের মূল ইস্যু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। গত বছর জাপানের অর্থনীতি মাত্র 1.1% বেড়েছে এবং 2026 সালে 0.7% নেমে আসতে পারে। তাকাইচি খাদ্যপণ্যে 8% বিক্রয় কর 2 বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপত্তা ও অভিবাসন নীতিতেও তিনি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল ও আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশি সম্পত্তি ও বাসিন্দাদের নিয়ন্ত্রণের মতো কঠোর নীতি প্রস্তাব করেছেন। 64 বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন। বিশ্লেষকরা মনে করছেন বড় জয় পেলে জাপানের পররাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট জোরদার হবে এবং চীন সহ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তায় ভারসাম্য তৈরি হবে। রোববার সরাসরি ভোট 289 আসনে হবে। বাকি আসনগুলোতে দলীয় আনুপাতিক ভিত্তিতে নির্ধারিত হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। যদিও পাকিস্তান প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল, তারা এখনো ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানকে খেলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার রাত 1টার ফ্লাইটে লাহোরে পৌঁছান। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। বৈঠকের পর আজ বিকেলে তিনি দেশে ফেরার কথা রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিমধ্যে জানিয়েছেন তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে খেলবেন না।
ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি ৬,০০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই লোকসান এড়াতে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে মধ্যস্থতার মাধ্যমে টেকসই সমাধান খুঁজছে। বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু হলেও লাহোর থেকে বুলবুলের ফেরা পর্যন্ত এই কূটনৈতিক লড়াই কোন দিকে মোড় নেবে তা এখন দেখার বিষয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে বই প্রকাশ, ১৩০ আইন, ৬০০-র অধিক সিদ্ধান্ত, অর্থনীতি বিচার খাতে অগ্রগতি। আমরা হুঙ্কারের রাজনীতি করি না, মন্তব্য অ্যানির। জনগণের পাশে থেকে গঠনমূলক রাজনীতি করার আশ্বাস। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অপারেশন স্থবির। জাপানে ভোট গ্রহণ শুরু, প্রধানমন্ত্রী তাকাইচির জোট বড় জয় পাওয়ার সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। এবং নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।